ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পরেই চীনে পুতিন, বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ। লাইভ টিভিতে ফায়ারিং করলেন ইরানি উপস্থাপক যুদ্ধংদেহী রূপে তেহরান। রোমে মোদি মেলোনি ম্যাজিক, ইন্টারনেট দুনিয়ায় আবারও মেলোডি ঝড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং ত্যাগের মাত্র কয়েকদিনের ব্যবধানে এবার চীন সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি খণ্ডিত বৈশ্বিক ব্যবস্থার মাঝে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির নেতার এই সংক্ষিপ্ত সফর বিশ্ব কূটনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সাধারণ কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং বর্তমান বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুনভাবে সাজানোর বড় ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে মস্কো এখন বেইজিংয়ের উপর চরমভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। তবে দুই দেশের এই সম্পর্কটি মোটেও সমান বা সমান্তরাল নয়। রাশিয়ার জন্য চীন এখন সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও চীনের মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র 4% আসে রাশিয়া থেকে। প্রখ্যাত ভূ রাজনীতি বিশ্লেষক আলেকজান্ডার গাবোয়েভের মতে এই সম্পর্ক এখন পুরোপুরি চীনের শর্তে পরিচালিত হচ্ছে এবং ক্রেমলিনের বড় বড় সিদ্ধান্তগুলোতেও বেইজিংয়ের প্রভাব দিন দিন স্পষ্ট হচ্ছে। বর্তমানে ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী ঘিরে তীব্র অস্থিরতার কারণে চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত মরিয়া। আর তাই পুতিন শির এই বৈঠক পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্পটি সবচেয়ে বড় অগ্রাধিকার পাচ্ছে, যার মাধ্যমে রাশিয়া থেকে বছরে 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরাসরি স্থলপথে চীনে সরবরাহ করা সম্ভব হবে। পশ্চিমা দেশগুলোর জোরালো অভিযোগ, বেইজিং আনুষ্ঠানিকভাবে নিজেদের নিরপেক্ষ দাবি করলেও তারা পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ সক্ষমতা ও অর্থনীতি টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে। মূলত ইউরোপের যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের এই জটিল সময়ে চীন একদিকে রাশিয়ার সাথে কৌশলগত মিত্রতা গভীর করছে, অন্যদিকে পশ্চিমাদের সাথেও এক সূক্ষ্ম অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের হাতেও দেখা গেছে রহস্যময় কালশিটে তাক। হোয়াইট হাউসের একটি অফিসিয়াল অনুষ্ঠানে শীর্ষ এই দুই নেতার হাতের ক্ষতচিহ্ন ক্যামেরাবন্দী হওয়ার পর মার্কিন রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নতুন করে নানা গুঞ্জন ও রহস্য তৈরি হয়েছে। প্রশাসনের একটি নতুন প্রেসক্রিপশন ড্রাগ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে কেনেডি জুনিয়রের বাম হাতে এই কালশিটি দাগটি ধরা পড়ে। গেটি ইমেজেসের ক্যামেরায় বন্দী হওয়া সেই ছবিতে দেখা যায় ট্রাম্পের আঙ্গুলের গিটেও প্রায় একই ধরনের চামড়ার বিপন্নতা বা দাগ রয়েছে, যা তিনি মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করছিলেন। ডোনাল্ড ট্রাম্পের হাতের এই ক্ষত নিয়ে তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বিতর্ক চলছে। তবে হোয়াইট হাউস এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর শন বারবেলা স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প সম্পূর্ণ সুস্থ আছেন। মূলত দৈনিক হাজার হাজার মানুষের সাথে করমর্দন বা হাত মেলানো এবং হৃদরোগ প্রতিরোধের অংশ হিসেবে নিয়মিত অ্যাসপিরিন ট্যাবলেট সেবন করার কারণে এই মৃদু নরম টিস্যুর সমস্যা ও কালশিটে দাগের সৃষ্টি হয়েছে, যা অ্যাসপিরিন থেরাপির একটি সুপরিচিত ও মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র তার হাতের এই দাগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে অতীতে তার মস্তিষ্কে মৃতকৃমি পাওয়া যায়। অতিরিক্ত টুনা ফিশ খাওয়ার কারণে পারদ বিষক্রিয়া এবং কণ্ঠনালীর স্নায়বিক জটিলতার মতো দীর্ঘ মেডিকেল ইতিহাস থাকার কারণে তার এই নতুন ক্ষত মার্কিন মিডিয়াতে বেশ শোরগোল ফেলেছে। হোয়াইট হাউসের শীর্ষ দুই নেতার হাতের এই রহস্যময় ক্ষত ও মেডিকেল ব্যাখ্যা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমেরিকা ও ইসরায়েলের সাথে পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মাঝেই লাইভ টেলিভিশনে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং স্টুডিওর ভেতরেই সরাসরি গুলি ছুঁড়ে বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে ইরানি সংবাদ উপস্থাপকরা। মূলত দেশের ভেতরে যুদ্ধকালীন প্রচারণা তুঙ্গে তুলতেই তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই নজিরবিহীন ও চরম আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় ওফোগ চ্যানেলে এক লাইভ অনুষ্ঠান চলাকালীন ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGCর এক মাস্ক
পরিহিত সদস্যের কাছ থেকে সরাসরি অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন উপস্থাপক হুসেইন হুসেইনি। এরপর তিনি স্টুডিওর ভিতরেই একটি AK-47 রাইফেল দিয়ে পেছনে থাকা সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে নিশানা করে এবং পরবর্তীতে স্টুডিওর ছাদ লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়েন। অন্যদিকে মবিনা নাসরি নামে আরেকজন জনপ্রিয় নারী সংবাদ উপস্থাপককে লাইভ ব্রডকাস্টে রাইফেল হাতে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার শপথ নিতে দেখা যায়। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান সরকার বর্তমানে দেশের বিভিন্ন শহরে গান কিওস্ক এবং মসজিদের মাধ্যমে সাধারণ নাগরিকদেরও এমন গণ অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, যাকে তারা দেশের প্রতিরক্ষায় জনগণের প্রস্তুতি হিসেবে বর্ণনা করছে। মধ্যপ্রাচ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই অবিশ্বাস্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আরব মিত্রদের অনুরোধে তিনি ইরানের উপরে একটি পূর্ব নির্ধারিত বড় হামলা স্থগিত করেছেন। তবে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। বিশ্ব কূটনীতিতে তাদের রসায়ন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইন্টারনেট দুনিয়ায় তাদের একসঙ্গে দেখা মানেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ মেলোডি। হ্যাঁ, আবারও সেই চিরচেনা জাদুকরী বন্ধুত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ড, সুইডেন এবং নরওয়ে সফর শেষে মোদি তার এই 5 দেশীয় ঝটিকা সফরের শেষ গন্তব্য হিসেবে ইতালির রোমে পৌঁছান। রোমের মাটিতে পা রাখতেই বন্ধু তথা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছ থেকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পান ভারতের প্রধানমন্ত্রী। এরপরই ইতালির চমৎকার রাস্তা ব্যাকগ্রাউন্ডে তোলা এই দুই বিশ্বনেতার আন্তরিক ছবিগুলো ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি জানান, রোমে নামার পর প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তার নৈশভোজে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল এবং এরপর তারা ঐতিহাসিক কলজিয়াম পরিদর্শনে যান। সেখানে তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে চমৎকার মত বিনিময় হয়েছে। মেলোনিও এক্সের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, রোমে স্বাগতম, আমরা বন্ধু। দীর্ঘকাল ধরে নেটিজেনদের মাঝে এই মেলোডি মিম বেশ ইতিবাচক সাড়া ফেলে আসছে। এর আগে রোমে পৌঁছালে মোদিকে প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকে জমকালো সাংস্কৃতিক সম্বোধনা দেওয়া হয়, যেখানে ইতালীয় শিল্পীরা কত্থক, কুচিপুডি ও ভারতনাট্যম নাচের পাশাপাশি চমৎকার সেতার ও তবলার যুগলবন্দি পরিবেশন করেন। আজ দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকটি দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে নির্বাসিত থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন বলে দাবি করেছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেত্রী নিজেই এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন, যা প্রতিবেশী দুই দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তাঁর দেশে ফিরে আসার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ের উপর নির্ভর করছে না, তবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কাজ অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, দেশে তার অনুপস্থিতির অর্থ কোনোভাবেই নীরবতা নয়, বরং কূটনৈতিক পর্যায়ে এবং বিশ্ব গণমাধ্যমে তিনি প্রতি মুহূর্তে দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকারের আমলে ভারত বিরোধী সুর বৃদ্ধি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী এবং আদর্শগতভাবে দেউলিয়া গোষ্ঠীগুলো ভারতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার বিরোধীরা আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের কাছে নথি স্বীকার করার যে অভিযোগ তোলে, তার একটিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি প্রমাণ করতে পারেনি। এদিকে দীর্ঘ 1.5 বছরের অস্থিরতা শেষে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পূর্ণাঙ্গ পরিসরে ভিসা পরিষেবা পুনরায় চালু করার পথে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর এই ইতিবাচক প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে ভারত অবস্থিত বাংলাদেশের সমস্ত ভিসা কেন্দ্র পুরোদমে সচল রয়েছে এবং ভারতও ধাপে ধাপে তাদের ভিসা কার্যক্রম ফের চালু করার পরিকল্পনা করছে। শেখ হাসিনার এই হঠাৎ ফেরার ঘোষণা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। সম্পর্কের সমীকরণ অনেক সময় বড় অদ্ভুত হয়, বিশেষ করে বাবা আর সন্তানের সম্পর্ক। কখনো সেখানে থাকে বুক ফাটা ভালোবাসা, আবার কখনো এক অন্তহীন দূরত্ব। আজ আমরা শোনাবো এমনই এক বাবার গল্প, যিনি আজ একাকিত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অতীতের মুখোমুখি।
একটা সময় ছিল যখন ঢাকার মিরপুরের উত্তাল দিনগুলোতে এক বাবার জীবন কাটত চরম ঝুঁকিতে। শত্রুপক্ষের হুমকি, কাফনের কাপড় পাঠানো আর ছেলেকে অপহরণের চেষ্টা, সব মিলিয়ে সন্তানকে বাঁচাতে বারবার স্কুল পরিবর্তন করতে হয়েছে তাকে। স্কলাস্টিকা থেকে হিট বাংলাদেশ, কসমো থেকে সাভার, নিরাপত্তার তাগিদে কেটে গেছে একটি বছর। কিন্তু ট্র্যাজেডিটা অন্য জায়গায়। নিজের অজান্তেই এই বাবা তার নিজের বাবার সেই কঠোর স্বভাবটি নিজের ভেতরে ধারণ করেছিলেন। সন্তানকে ভালোবেসেও মুখে বলতেন অপদার্থ। কখনো প্রশংসার একটি বাণীও শোনাননি, পাছে ছেলে উচ্ছন্নে যায়। তবে বাবার এই কঠোরতা ও প্রতিকূল পরিবেশকে জয় করে আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে সেই সন্তান। সমস্ত বাধা পেরিয়ে সে সম্পন্ন করেছে ব্যাচেলর অফ সায়েন্স জর্জ মেশন ইউনিভার্সিটি থেকে ল অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এবং ইনফরমেশন টেকনোলজি নিয়ে পাশ করার পর সে ইতিমধ্যে কাজ করেছে আমাজনের আইটি টিমে, আর বর্তমানে যোগ দিয়েছে টেক্সাসের ওরাকল অফিসে। শুধু তাই নয়, বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে সে এই বছরের শেষে ভর্তি হতে যাচ্ছে জুরিস ডক্টরাল বা আইন পেশার সর্বোচ্চ পড়াশোনায়। ছেলে আজ ঘর ছেড়ে বহুদূরে টেক্সাসে, আর টেক্সাসের এই দূরত্ব আজ বাবার বুকে এক বিশাল শূন্যতার জন্ম দিয়েছে। একাকী ঘরে বসে আজ সেই অসহায় পিতা ভাবছেন, কেন সারাক্ষণ বকাঝকা করতেন, কেন একটুও বকি টেনে নেননি। পৃথিবীর সব বাবারাই হয়তো তাদের সন্তানদের এভাবেই আগলে রাখতে চান, কিন্তু প্রকাশের ভুল তরিকা কখনো কখনো তৈরি করে দেয় যোজন যোজন দূরত্ব। তবে এই দূরত্ব ভেঙে একটি ফোনেই হয়তো দূর করা সম্ভব সব অভিমান। টেক্সাসে থাকা সেই সফল সন্তানের জন্য রইল শুভকামনা।